আসসালামু আলাইকুম। এখন আমি ফ্রি রেডিক্যালস আলোচনা করব। তো ফ্রি রেডিক্যালস কি? ফ্রি রেডিক্যালস হচ্ছে যেই সব কেমিক্যাল স্পিসিসের আউটার অরবিটে একটি সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো ডেফিনেশনে চলে আসে। ডেফিনেশন হচ্ছে ফ্রি রেডিক্যালস আর কেমিক্যাল স্পিসিস হুইচ বেয়ার এ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন অন দেয়ার আউটার অরবিট। তো ফ্রি রেডিক্যালসের টাইপস ইউজুয়ালি তিন ধরনের ফ্রি রেডিক্যালস পাওয়া যায়। একটা হচ্ছে অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালস, একটা হচ্ছে কার্বন ড্রাইভ ফ্রি রেডিক্যালস, আর একটা হচ্ছে নাইট্রোজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালস। তো অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালসের মধ্যে আছে হচ্ছে সুপার অক্সাইড, দেন হাইড্রোজেন পার অক্সাইড, দেন হাইড্রোক্সিল আয়ন। এই তিনটা হচ্ছে অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালস। এবার আসে কার্বন ড্রাইভ ফ্রি রেডিক্যালস। কার্বন ড্রাইভ ফ্রি রেডিক্যালসের মধ্যে আছে কার্বন টেট্রা ক্লোরাইড। এবার আসে নাইট্রোজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালস। এর মধ্যে আছে হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেন নাইট্রেট আয়ন। তো দেখতে পাচ্ছি নাইট্রোজেনের মধ্যে আছে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রেট আয়ন। এবার আসি জেনারেশন অফ ফ্রি রেডিক্যালস। আমাদের বডিতে নর্মালি ফ্রি রেডিক্যালস কিন্তু অক্সিডেশন রিডাকশনের সময় প্রডিউস হয়, বাট তার পরিমাণটা অনেক কম থাকে। ওটা নর্মালি মাইটোকন্ড্রিয়া দিয়ে পুরোপুরি রিডিউস হয়ে যায়। তাছাড়া আমাদের যে ইনফ্লামেশন, ওইখানেও কিন্তু যে লিউকোসাইট, ওইগুলো কিছু ফ্রি রেডিক্যালস প্রডিউস করে, বাট তার পরিমাণটা অনেক কম থাকে। এই জন্য হচ্ছে এগুলো আমাদের ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়। তো জেনারেশন অফ ফ্রি রেডিক্যালস বলার আগে আরেকটা কথা বলি। তো দেখা যাচ্ছে এটা একটা সেল, তাই না? এইখানে একটা ফ্রি রেডিক্যালস আসলো, এসে ইনজুরি করে দিল। তো সেলের যে স্ট্রাকচারে এটা ইনজুরি করে বা যেই মলিকুল এটা ইনজুরি করে, ওই মলিকুলটাও আবার পুনরায় ফ্রি রেডিক্যালসের মতো আচরণ করে, ওটা ফ্রি রেডিক্যালস হয়ে যায়। তো ওটা আবার আরেকটা সেলকে এফেক্ট করে। তো এইভাবে হচ্ছে চলতে থাকে এটা। তো এটাকে প্রোপাগেশন বলা হয়। ঠিক আছে? তো এটা আমি পরে আবার আসবে, তো আগে থেকে বলে দিলাম। তো জেনারেশন অফ ফ্রি রেডিক্যালসের প্রথম পয়েন্ট হচ্ছে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন রিয়াকশন। তো রিডাকশন অ্যান্ড অক্সিডেশন রিয়াকশনের মাধ্যমে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস অনেক বেড়ে যায়। তো এই রিডাকশন এবং অক্সিডেশন রিয়াকশন ইউজুয়ালি হয় মেনলি মাইটোকন্ড্রিয়া, এছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাছাড়া আমাদের সাইটোপ্লাজমে হয়, তাছাড়া আমাদের লাইসোজোম বা পারক্সিজোমেও ইউজুয়ালি হয়ে থাকে। এবার আসে হচ্ছে অ্যাবজর্বেন্স অফ রেডিয়েন্ট ইনজুরি। তো অ্যাবজর্বেন্স অফ রেডিয়েন্ট ইনজুরির মধ্যে আছে এক্স রে এবং গামারে। তো এক্স রে এবং গামারে ইউজুয়ালি আমাদের শরীরে যে ওয়াটার আছে, এই ওয়াটারকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে কনভার্ট করে দেয়। অপরদিকে আসি অক্সিডেটিভ ব্রাস্ট। তো অক্সিডেটিভ ব্রাস্ট জিনিসটা কি? অক্সিডেটিভ ব্রাস্ট হচ্ছে ইউজুয়ালি আমাদের যে ইনফ্লামেটরি সেল আছে, মেনলি ফ্যাগোসাইটস, যেমন হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ বা আদার লিউকোসাইট, এগুলো অক্সিডেটিভ ব্রাস্ট করে থাকে। এগুলো যখন কোনো ব্যাকটেরিয়া বা এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়ালকে তাদের মধ্যে নিয়ে ফ্যাগোসাইটস করতে যায় বা ডিগ্রেডেশন করতে যায়, তখন ওরা অনেক ফ্রি রেডিক্যালস প্রডিউস করে। তো এই ফ্রি রেডিক্যালসের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে অক্সিডেটিভ ব্রাস্ট হয়ে যাইতে পারে। তো ওটা ব্যাকটেরিয়া থেকে তো মারবে, মেরে আমাদের শরীরেও ইফেক্ট তৈরি করতে পারে। ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল অর ড্রাগস। ঠিক আছে? এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল অফ ড্রাগস, যেমন হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড আমাদের শরীরে ঢুকে এটা হেপাটোসাইটে ইউজুয়ালি মেটাবোলাইজড হয়। তো যাদের জেনেটিক ডিফেক্ট থাকে, এনজাইমেটিক ডিফেক্ট থাকে, তাদের ইউজুয়াল কার্বন টেট্রাক্লোরাইড থেকে কার্বন ট্রাইক্লোরাইডে কনভার্ট হয়ে যায়। তো কার্বন ট্রাইক্লোরাইডও একটা ফ্রি রেডিক্যালসের মতো ইউজুয়ালি কাজ করে থাকে। 5 নাম্বার হচ্ছে ট্রানজিশন মেটাল, যেমন হচ্ছে আয়রন এবং কপার। তো আয়রন এবং কপার আমাদের শরীরে ফ্যান্টন রিয়াকশন করে থাকে। তো ফ্যান্টন রিয়াকশনের মাধ্যমে এরা হচ্ছে কিছু ইলেকট্রন দিতেও পারে, নিতেও পারে, যার কারণে অনেক ফ্রি রেডিক্যালস প্রডিউস হয়। তো ফ্রি রেডিক্যালস কীভাবে প্রডিউস হয় আমি বললাম। তো আরেকভাবে ফ্রি রেডিক্যালস প্রডিউস হতে পারে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড সরাসরি প্রডিউস হতে পারে আমাদের এন্ডোথেলিয়াম থেকে, আমাদের লিউকোসাইট থেকে এবং নিউরোনাল সেল থেকে সরাসরি নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়। এটা একটি ফ্রি রেডিক্যালস। তো এবার আসে মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্রি রেডিক্যালস। তো ফ্রি রেডিক্যালস আমাদের শরীরে কী কী ইফেক্ট করে আমি আগে বলেছি। এরা হচ্ছে লিপিড পার অক্সিডেশন করে, দেন অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন করে, দেন এরা ডিএনএ ড্যামেজ করে থাকে। তো
তো প্রথমে আসি লিপিড পার অক্সিডেশন। তো এরা ইউজুয়ালি লিপিডের যে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যেই ডাবল বন্ড থাকে, এই ডাবল বন্ডটাকে ব্রেকডাউন করে দেয়। আলটিমেটলি সেলের যেই ফসফোলিপিড বা লিপিড থাকে ওটা ডিস্ট্রয় হয়ে যায়। তো এই লিপিড পার অক্সিডেশন মেনলি করে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তো এই হাইড্রোক্সিল আয়ন যদি একটা সেলের যে লিপিড এটার পার অক্সিডেশন করে দেয়, তখন কি হয়, এই লিপিডের আমি আগেই প্রোপাগেশন কিন্তু বলেছি, তাই না একটা কথা। তো যখন হাইড্রোক্সিল আয়ন এই সেলের লিপিডের পার অক্সিডেশন করে, তখন এখান থেকে আবার পার অক্সাইড প্রডিউস হয়। তো পার অক্সাইড আবার নিজেই একটি ফ্রি রেডিকালস, এটা আবার আরেকটা সেলের উপরে কাজ করে, এইভাবে প্রোপাগেশনটা চলতে থাকে। এবার সেই অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন, এরা কি করে, এরা হচ্ছে প্রোটিনের যে ব্যাকবোন থাকে, এই ব্যাকবোন এবং যেই সাইড চেন থাকে, এই সাইড চেনের এরা অক্সিডেশন করে দেয়। এছাড়া প্রোটিনের মধ্যে এরা ডাইসালফাইড বন্ড তৈরি করে ক্রস লিঙ্কিং করে দেয়। তো দেখতে পাচ্ছি প্রোটিনের মধ্যে তিনটা কাজ করতেছে, একটা হচ্ছে এদের যে ব্যাকবোন এবং সাইড চেন ওটার অক্সিডেশন, এবং ক্রস লিঙ্কিং করতেছে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে। এবার সে ডিএনএ ড্যামেজ, তো এরা ইউজুয়ালি কীভাবে ডিএনএ ড্যামেজ করে, এরা ইউজুয়ালি ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ড বা সিঙ্গেল স্ট্র্যান্ড আছে ওগুলোকে ব্রেকডাউন করে দেয়। এছাড়াও মিসফোল্ডেড প্রোটিন প্রডিউস করে দেয় ডিএনএর মধ্যে, মিসফোল্ডেড প্রোটিনের মাধ্যমে এটা ডিস্ট্রয় হয়ে যায়। এবার আসি হচ্ছে আমাদের এই ফ্রি রেডিক্যালসগুলো শরীর থেকে কিভাবে রিমুভড হয়ে থাকে। তো আমাদের বডি থেকে ফ্রি রেডিক্যালস ইউজুয়ালি রিমুভড হয়ে থাকে অনেকগুলো মেকানিজমের মাধ্যমে। তো প্রথম মেকানিজমটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো প্রথম মেকানিজম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আছে আমাদের কিছু ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন এ এবং গ্লুটাথিয়ন আছে, ঠিক আছে। তো এগুলো কি করে, এগুলো ইউজুয়ালি আমাদের যেই ফ্রি রেডিক্যালস ওটাকে ইনঅ্যাক্টিভেটেড করে দেয় অথবা ওদের প্রোডাকশনকে ইনহিবিট করে দেয়। এবার আসি হচ্ছে আমি আগে আলোচনা করেছি আমাদের যেই আয়রন এবং কপার, এগুলো ইউজুয়ালি আমাদের ফ্রি রেডিক্যালস প্রডিউস করে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে। তো আয়রন এবং কপার যদি আমাদের কিছু ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে বাইন্ড করে, তাহলে ওইগুলো আর ওই রিয়াকশন করে না, আলটিমেটলি ফ্রি রেডিক্যালসও প্রডিউস হয় না। তো এই ক্যারিয়ার প্রোটিনগুলোর মধ্যে আছে ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন, ফেরিটিন, সেরুলো প্লাজমিন, এগুলোর সাথে বাইন্ড করে এগুলো ইউজুয়ালি আর ফ্রি রেডিক্যালস প্রডিউস করতে পারে না। তো এছাড়াও আরেকভাবে রিমুভ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের কিছু এনজাইম থাকে শরীরে। এনজাইমগুলোর নাম কি, এনজাইম হচ্ছে ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং গ্লুটাথিয়ন পারঅক্সাইডেজ। তো এর মধ্যে যেটা হচ্ছে ক্যাটালেস ইউজুয়ালি আমাদের পার অক্সিজমের মধ্যে থাকে, আর যেটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ, এটা দুই ধরনের আছে। একটা হচ্ছে ম্যাঙ্গানেজ সুপার অক্সাইড ডিসমিউটেজ, যেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে থাকে, আর একটা হচ্ছে কপার সুপার অক্সাইড ডিসমিউটেজ। তো এই কপার সুপার অক্সাইড ডিসমিউটেড আমাদের সাইটোসল বা সাইটোপ্লাজমে থাকে। তো এটা কি করে, প্রথমে হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেড যেটা, সেটা হচ্ছে আমাদের যে যে সুপার অক্সাইড থাকে, এই সুপার অক্সাইডকে ইউজুয়ালি হাইড্রোজেন পার অক্সাইডে কনভার্ট করে দেয়। অপরদিকে হাইড্রোজেন পার অক্সাইডকে এই ক্যাটালেজ এনজাইম ওয়াটার এবং অক্সিজেনে কনভার্ট করে দেয়। আর এছাড়া আমাদের গ্লুটাথিয়নও ইউজুয়ালি আমাদের ফ্রি রেডিক্যালসকে রিডিউস করে থাকে। তো চলে আসি ফ্রি রেডিক্যালসের মেকানিজম অফ অ্যাকশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেডিয়েশন টক্সিন বা রিপারফিউশন ইনজুরির জন্য আমাদের ফ্রি রেডিক্যালস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস হচ্ছে। ওটা ইউজুয়ালি আমাদের সুপার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড এবং হাইড্রোক্সাইল রেডিক্যালস, ঠিক আছে, মেনলি হচ্ছে অক্সিজেনের মধ্যে এগুলো। তো এগুলো ইউজুয়ালি কনভার্টস হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডে বাই সুপার অক্সাইড ডিসমিউটেজ এনজাইমের মাধ্যমে, এবং এটা ওয়াটারে কনভার্ট হচ্ছে গ্লুটাথিয়ন পার অক্সিডেজ এবং ক্যাটালেজের মাধ্যমে, যার কারণে আমাদের ফ্রি রেডিক্যালস রিমুভ হয়ে যাচ্ছে বডি থেকে। বাট যদি রিমুভ না হতে পারে তাইলে ওরা কি কি ইফেক্ট করে, ওরা হচ্ছে লিপিড পার অক্সিডেশন করে, প্রোটিন মডিফিকেশন করে, ডিএনএ ড্যামেজ করে। তো লিপিড পার অক্সিডেশন করলে আমাদের মেমব্রেনে ড্যামেজ হয়, প্রোটিন মডিফিকেশন করলে আমাদের প্রোটিনের ব্রেকডাউন হয় এবং মিসফোল্ডিং হয়, ডিএনএতে ইউজুয়ালি এরা মিউটেশন করে থাকে। তো সবগুলো ইউজুয়ালি প্যাথোলজিক্যাল ইফেক্ট। তো এখানে একটা টেবিল আছে, তো টেবিলটা আলোচনা করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে
হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড বেশি স্টেবল, ঠিক আছে। তো এটা স্টেবল বেশি বলে এটা বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে যাইতে পারে, বাট অন্যগুলো যাইতে পারে না। তো কিভাবে এরা প্রডিউস হয় দেখে নিই। তো প্রথমে হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড প্রডিউস হয় ইনকমপ্লিট রিডাকশন অফ অক্সিজেন ডিউরিং অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্ড বাই ফ্যাগোসাইড অক্সিডেজ ইন লিউকোসাইড, ঠিক আছে। দেন হাইড্রোজেন পারঅক্সাইড প্রডিউস হয় বাই এসওডি এনজাইম ফ্রম oxygen and by oxidase in peroxisome. Then hydroxyl হয় generated from water, hydrolysis, radiation, Fenton reaction. Then নাইট্রিকের যে ফ্রি রেডিকাল নাইট্রোজেনের ওগুলো কিভাবে প্রডিউস হয়, ওগুলো ইউজুয়ালি আমাদের সুপার অক্সাইড এবং যেই নাইট্রিক অক্সাইড ওইগুলোর মধ্যে কর্পোরেশনের মাধ্যমে, যেটা ইউজুয়ালি আমাদের এন্ডোথেলিয়াম, লিউকোসাইট, নিউরন থেকে প্রডিউস হয়। আগে বললাম মেকানিজম অফ ইনঅ্যাক্টিভেশন, এগুলো ওয়াটার এবং অক্সিজেনে কনভার্ট হতে পারে এসওডি এনজাইমের মাধ্যমে। আর হাইড্রোজেন পারঅক্সাইড ওয়াটার এবং অক্সিজেনে কনভার্ট হতে পারে ক্যাটালেজের মাধ্যমে। এছাড়াও ইউজুয়ালি গ্লুটাথিয়ন পারঅক্সিডেজের মাধ্যমে হতে পারে। তো গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ আমাদের সাইটোসল আর মাইটোকন্ড্রিয়াতে থাকে এবং ক্যাটালেজ আমাদের পারঅক্সিজমের মধ্যে থাকে। এবার হাইড্রোক্সিল হচ্ছে ওয়াটারে কনভার্ট হতে পারে গ্লুটাথিয়ন পারঅক্সাইডেজের মাধ্যমে, এবং এটা হচ্ছে HNO2 তে কনভার্ট হতে পারে পারক্সি রিডক্সিনের মাধ্যমে, ঠিক আছে। তো পারক্সি রিডকশনটা ইউজুয়ালি আমাদের সাইটোসল এবং মাইটোকন্ড্রিয়াতে থাকে। এবার আসে প্যাথোলজিক্যাল ইফেক্ট। সুপার অক্সাইডের ক্ষেত্রে স্টিমুলেটস প্রোডাকশন অফ ডিগ্রেডেটিভ এনজাইম ইন লিউকোসাইটস অ্যান্ড আদার সেল, মে ডাইরেক্ট ড্যামেজ লিপিড, প্রোটিন, ডিএনএ অ্যাট ক্লোজ টু দ্য সাইট অফ প্রোডাকশন। এখানে কিন্তু ক্লোজলি কাজ করে এটা যেখানে প্রডিউস হয়। অপরদিকে hydrogen peroxide can be converted to hydroxyl and hypochlorite which destroy microbes and cell can act distant, এটা যেখানে প্রডিউস হয় তার থেকে অনেক দূরবর্তীতে কাজ করতে পারে। এবার হচ্ছে OH মোর রিঅ্যাক্টিভ, এটা ঠিক আছে। প্রিন্সিপাল ROS হচ্ছে বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, রেসপন্সিবল ফর ড্যামেজিং লিপিড, প্রোটিন, ডিএনএ, অ্যান্ড এটা হচ্ছে শুধুমাত্র লিপিড, প্রোটিন অ্যান্ড ডিএনএকে ড্যামেজ করে থাকে। এবার আসে হাইপক্সিক অ্যান্ড ইসকেমিক ইনজুরি। তো হাইপক্সিক ইনজুরিতে ইউজুয়ালি একটা সেলের অক্সিজেন সাপ্লাই কমে যায়। তো অক্সিজেন সাপ্লাই যখন কমে যায় তখন সেখানে হাইপক্সিয়া হয়। তো হাইপক্সিয়া যখন হয়, হাইপক্সিয়া রিডিউস করার জন্য মানে অ্যাডাপ্ট করার জন্যে হাইপক্সিয়া ইনডিউসেবল ফ্যাক্টর 1 রিলিজ হয়, আমি আগে আলোচনা করেছি। তো এটা যখন হাইপক্সিয়া আর রিডিউস করতে পারে না, আলটিমেটলি হাইপক্সিয়ার জন্য এটিপি ডিপ্লেশন হয়ে যায়, এবং এটিপি ডিপ্লেশন হলে যেই সব রিয়াকশানগুলো হয়ে থাকে ওই সব রিয়াকশানগুলো ইউজুয়ালি হয়। যেমন এটিপি ডিপ্রেশন হলে সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিসরাপ্টেড হয়, সোয়েলিং হয়, ক্যালসিয়াম পাম্প কাজ করে না, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। এটা আমি আগে আলোচনা করেছি, এই জন্য আর করতেছি না। অপরদিকে আসি ইসকেমিক ইনজুরি। তো ইসকেমিক ইনজুরি মানে হচ্ছে ব্লাড সাপ্লাই কমে যাওয়া, তাই না? তো ইসকেমিক ইনজুরি যখন হয় তখন ওই সেলটাই ব্লাড সাপ্লাই পাচ্ছে না। তো সব থেকে বেশি ড্যামেজ হয় হচ্ছে সেলের যে মেমব্রেন, ওই মেমব্রেনে বেশি ড্যামেজ হয়। ইউজুয়ালি সেল মেমব্রেন ডিসরাপ্টেড হয়ে যায়। তো সেল মেমব্রেনও ডিসরাপ্টেড হয়, অপরদিকে সেলের যেই লাইসোজোমাল মেমব্রেন থাকে ওটাও ডিসরাপ্টেড হয়ে যায়। তো সেলের আরও বেশি ক্ষতি হয়, সেলটা নেক্রোসিস ইউজুয়ালি হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে ইসকেমিয়া বেশি খারাপ নাকি হাইপক্সিয়া বেশি খারাপ? অবভিয়াসলি ইসকেমিয়া বেশি খারাপ, কারণ এখানে সেল নেক্রোসিস হয়ে যাচ্ছে দেখতেছি। বাট আরও কিছু কারণ আছে, কারণগুলো বলি। কারণ হচ্ছে একটা সেলে যদি হাইপক্সিয়া হয় তার মানে তার অক্সিজেন আসতেছে না, তাই না? বাট তার কিন্তু ব্লাড সাপ্লাইটা ঠিকই আছে, ব্লাড সাপ্লাই ঠিকই আসতেছে, তার মানে সে আদার নিউট্রিয়েন্টস পাচ্ছে, সাচ অ্যাজ গ্লুকোজ পাচ্ছে। তো এই গ্লুকোজের মাধ্যমে সে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এটিপি প্রডিউস করতে পারবে ঠিকই। অপরদিকে ইসকেমিয়াতে কি হচ্ছে, কোনো ব্লাড সাপ্লাই আসছে না। তো ব্লাড সাপ্লাই যখন আসছে না তখন এরা কি সেলের যে গ্লুকোজ ওটা শেষ করে, স্টোরেজ গ্লাইকোজেন শেষ করে, আর কোনো গ্লুকোজ তারা পাবে না, আলটিমেটলি সেলটা আরও ক্ষতি হয়ে যাবে। তো দেখতেছি হাইপক্সিয়াতে সেলটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ইউজুয়ালি করতেই থাকে, বাট ইসকেমিয়া হলে সেটা আর
অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কন্টিনিউ করতে পারে না, সেল ডেড হয়ে যায়। অপরদিকে ইসকেমিয়া হলে আমাদের ব্লাড সাপ্লাই আসতেছেও না, আমাদের ভেনাস ড্রেনেজের মাধ্যমে ব্লাডটা যাচ্ছেও না। তো আলটিমেটলি যেই রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনের মাধ্যমে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো প্রডিউস হবে, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কিন্তু সেল থেকে আর রিমুভ হবে না, যার কারণে সেলে মেটাবলিক যে প্রোডাক্ট অনেক বেড়ে সেলটা স্ট্রেসের মধ্যে পড়ে যাবে, তো সেলুলার ড্যামেজটা বেশি হবে। তো এই জন্য ইসকেমিয়া হচ্ছে বেশি খারাপ। তো ইউজুয়ালি হাইপোক্সিক ইনজুরিতে কিছু রিভার্সেবল চেঞ্জ হয় সেলে, কিছু ইরিভার্সেবল চেঞ্জ হয়। এটা আমি শুরুতে আলোচনা করে ফেলেছি, কিন্তু শুরুতে আমি আলোচনা করেছি। তো ইরিভার্সেবল চেঞ্জে আমি মায়োলিন ফিগারের কথা বলেছিলাম, যে মায়োলিন ফিগারটা অনেক বেশি পরিমাণে প্রডিউস হয়। তো কি হয়, হাইপোক্সিক ইনজুরিতে মায়োলিন ফিগারটা আলটিমেটলি ক্যালসিয়াম সোপে কনভার্ট হয়, মানে সেলটা আস্তে আস্তে ক্যালসিফাইড হয়ে যায়। ঠিক আছে, এই মাইলিন ফিগারটা ক্যালসিয়াম সোপে কনভার্ট হয়ে যায়, অথবা মাইলিন ফিগারটা কোনো ডিগ্রেডেটিভ সেল দিয়ে বা ডিগ্রেডেটিভ সাবস্টেন্স যেমন লিউকোসাইট বা মাইটোকন্ড্রিয়া এইগুলো দিয়ে ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মেনলি ক্যালসিফিকেশনও হয়ে যাইতে পারে। এবারে সে একটা সেলে ক্যালসিয়ামের জন্য কি ড্যামেজ হয় এবং অক্সিজেনের জন্য কি ড্যামেজ হয়। ক্যালসিয়ামের জন্য কি ড্যামেজ হয় আমি আগে সুন্দরভাবে বলেছি, যে তিনটা মেকানিজম হয়। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করে, একটা চারটা এনজাইম রিলিজ করে, আর হচ্ছে অ্যাপোপ্টোসিস করে। আগে আলোচনা করেছি, তো ক্যালসিয়াম বলতেছি না। আবার অক্সিজেন কি ড্যামেজ করে, অক্সিজেন বাড়লে এক ধরনের ড্যামেজ হয়, কমলে এক ধরনের ড্যামেজ হয়। বাড়লে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস হয়, যেটা নানাভাবে ড্যামেজ করে। আমরা জানি রিঅ্যাক্টিভ অক্সিজেনের মেকানিজম একটু আগে আলোচনা করেছি। অপরদিকে অক্সিজেন যখন কমে আমাদের এটিপি আর প্রডিউস হয় না। তো এটিপি যখন প্রডিউস হয় না, তখন যে মেকানিজমগুলো হয় সেম মেকানিজম, একই মেকানিজম। ঠিক আছে, এবার সে হচ্ছে রিপারফিউশন ইনজুরি। তো রিপারফিউশন ইনজুরি জিনিসটা কি? রিপারফিউশন ইনজুরি মানে হচ্ছে একটা লোক দেখা যাচ্ছে সে কোনো অক্সিজেন পাচ্ছে না, তার সেলটা কোনো অক্সিজেন পাচ্ছে না, তো সেলটা আস্তে আস্তে রিভার্সেবল ইনজুরির দিকে চলে যাচ্ছে। তো রিভার্সেবল ইনজুরির দিকে চলে গেলে হঠাৎ করে সেলটা যদি পুনরায় আবার অক্সিজেন পায়, তখন সেলটা রিকভার না করে তার ইনজুরি আরও বেশি হয়ে যাবে। এটা হচ্ছে রিপারফিউশন ইনজুরি। ঠিক আছে, মানে সে অক্সিজেন পাচ্ছে না, যার কারণে সেলটা ড্যামেজ হচ্ছে। অপরদিকে অক্সিজেন আসতেছে, বাট সেটা সে রিকভার না করে উল্টা আরও ড্যামেজ বেশি করে ফেলতেছে। এটা ইউজুয়ালি রিপারফিউশন ইনজুরি। তো রিপারফিউশন ইনজুরিটা আসলে কোন কোন অর্গানে বেশি এফেক্ট করে? রিপারফিউশন ইনজুরি আমাদের হচ্ছে যেই সেরেব্রাল, মানে আমাদের ব্রেন এবং যে ব্রেন এবং হার্টে সব থেকে বেশি এফেক্ট করে এই রিপারফিউশন ইনজুরি। তো এই রিপারফিউশন ইনজুরিটা কেন হচ্ছে? রিপারফিউশন ইনজুরি হচ্ছে ইউজুয়ালি প্রথমে হচ্ছে তার অক্সিডেটিভ স্ট্রেস। তো অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটা কি? অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে ফ্রি রেডিক্যালস প্রোডাকশন। তো যখন এই সেলে ব্লাড সাপ্লাইটা থাকতেছে না কিছুক্ষণের জন্য, তখন এই সেলের ড্যামেজ হয়ে যাচ্ছে রিভার্সেবল। তো এর মধ্যে মাইটোকন্ড্রিয়ারও একটি রিভার্সেবল ড্যামেজ হয়ে যাবে। তো মাইটোকন্ড্রিয়া ঠিকমতো ফাংশন করতে পারবে না। তো কি হবে, যখন হঠাৎ করে ব্লাডটা সেলের মধ্যে আসবে, তখন এই ব্লাডে যে অক্সিজেন থাকে ওটা ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়া পুরোপুরি রিডিউস করতে পারবে না, যেই কারণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস হবে। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা ইউজুয়ালি এই সেলের উপরে অনেক বেশি ইনজুরি করে দিবে। এছাড়াও এই সেল থেকে কিছু অক্সিডেজ রিলিজ হবে। ঠিক আছে, রিপারফিউশন ইনজুরির জন্য অক্সিডেজটা ইউজুয়ালি যেই লিউকোসাইট থাকে বা এন্ডোথেলিয়াম থাকে সেলের মধ্যে, ওইখান থেকে রিলিজ হয়। ওই অক্সিডেজের মাধ্যমে সেলের অনেক হ্যাম্পার্স হয়ে থাকে। এছাড়া এই সেলে যখন ব্লাড সাপ্লাই থাকতেছে না, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে, তাই না? তো যখন হঠাৎ করে অক্সিজেন এসে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস করবে, তো অ্যান্টিঅক্সিডেন্টটাও ওই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে ইনঅ্যাক্টিভেটেড করতে পারবে না। তো সর্বোপরি সেলটা অক্সিডেটিভ স্ট্রেসে চলে যাবে। এছাড়াও আরও মেকানিজম আছে। মেকানিজমের মধ্যে একটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে ক্যালসিয়াম ইনজুরি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদের সেলে যখন রিভার্সেবল ইনজুরি হচ্ছে, তখন এটিপি ডিপ্লেশন হয়ে তো সোডিয়াম চ্যানেল বা সেল মেমব্রেনের যেই ক্যালসিয়াম চ্যানেল ওটা ডিসরাপ্টেড হয়ে যায়। আলটিমেটলি মেমব্রেন পারমাবিলিটিটা লস হয়ে যায়। তো আলটিমেটলি ক্যালসিয়াম সেলের মধ্যে ঢুকে যায়। তো ক্যালসিয়াম ঢুকে ক্যালসিয়ামের যেই কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে সেলের আরও ইনজুরি করে দেয়। এছাড়াও আরও একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো কিভাবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়? তো যখন আমাদের এই সেল
ইনজুরিটা হয়। সেল ইনজুরি হলে মেনলি এই ড্যামেজ সেলে ইমিউনোগ্লোবিন এমটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো হঠাৎ করে যখন ব্লাডটা আসে তখন এই ব্লাডে কমপ্লিমেন্ট থাকে আমরা জানি। তো এই কমপ্লিমেন্টটা এসে ইমিউনোগ্লোবিন এম এর সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করে, আলটিমেটলি এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে সেল ড্যামেজ হয়ে যাচ্ছে। আরেকভাবে ইনজুরি হয় সেটা হচ্ছে যখন এই সেলে রিভার্সিবল ইনজুরি হয় তখন এই সেলের মধ্যে থেকে মানে সেল থেকে কিছু সাইটোকাইন্স রিলিজ হয়, যেই সাইটোকাইন্সের জন্যে ইউজুয়ালি লিউকোসাইট মেনলি নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এইখানে আসে। তো যখনই আসে তখন যতই ব্লাড সাপ্লাই আবার রিস্টোর হোক না কেন এই লিউকোসাইট ম্যাক্রোফেজ ইউজুয়ালি অক্সিডেটিভ ব্রাস্ট করে দেয়, ঠিক আছে। অক্সিডেটিভ ব্রাস্টের মাধ্যমে অনেক রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস হয়ে সেলটাকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে দেয়। এটা হচ্ছে রিপারফিউশন ইনজুরি। তো এই রিপারফিউশন ইনজুরির একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ ইসকেমিক ইনজুরি after restorations of the blood supply, the damaged cell or ischemic cell undergo severe cell damage or death by necrosis or apoptosis. তো আমাদের ব্রেনে বা স্পাইনাল কর্ডে যদি ইসকেমিয়া হয় তাহলে অনেক সিভিয়ার হাইপোথার্মিয়া হয়। ইউজুয়ালি আমাদের বডি টেম্পারেচার 92 ডিগ্রি ফারেনহাইটে চলে আসে। তো এরপরের টপিকে আসি, এবার সে টক্সিক কেমিক্যাল ইনজুরি। তো টক্সিক কেমিক্যাল ইনজুরি আসলে সেই সব অর্গানেই হয় যেই সব অর্গানে ইউজুয়ালি টক্সিক ম্যাটেরিয়াল বা ড্রাগকে মেটাবোলাইজ করে, মেনলি হচ্ছে লিভারে এটা হয়ে থাকে। তো টক্সিক কেমিক্যাল ইনজুরি আসলে টু টাইপস, একটা হচ্ছে ডাইরেক্ট টক্সিক কেমিক্যাল ইনজুরি, একটা হচ্ছে ইনডাইরেক্ট টক্সিক ইনজুরি। তো ডাইরেক্ট টক্সিক ইনজুরি ইউজুয়ালি আসলে বাইরে থেকে যেই টক্সিকটা নেওয়া হচ্ছে ওটাই ডাইরেক্ট ইনজুরি করে থাকে। আর ইনডাইরেক্ট টক্সিক ইনজুরিতে ইউজুয়ালি আমাদের শরীরে কোনো একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলে ওটা এনজাইমেটিক্যালি রিঅ্যাক্টেড হয়ে কিছু অল্টার হয়ে যাচ্ছে কেমিক্যালি, তখন ওটা একটি টক্সিক মেটাবোলাইটসে কনভার্ট করে থাকে। তো ডাইরেক্ট টক্সিক ইনজুরির মধ্যে আছে মার্কিউরিক ক্লোরাইড। এই মার্কিউরিক ক্লোরাইড ইউজুয়ালি আমাদের সেল মেমব্রেনের সালফোডাইল যে গ্রুপ থাকে ওই সালফোডাইল গ্রুপের সাথে বাইন্ড করে। মানে আমাদের এই সেল মেমব্রেনের যেই প্রোটিন থাকে, প্রোটিনের যে সালফোডাইল গ্রুপ থাকে ওই গ্রুপের সাথে মার্কিউরিক ক্লোরাইড বাইন্ড করে। তো মার্কিউরিক ক্লোরাইড বাইন্ড করলে ওই সেলটাকে ইউজুয়ালি ওরা ড্যামেজ করে দেয়। তো এরা ইউজুয়ালি আমাদের জিআইটি এবং লিভারের সেলকে ড্যামেজ করে। অপরদিকে আরেকটা আছে সেটা হচ্ছে সায়ানাইড। সায়ানাইড কি করে? সায়ানাইড ইউজুয়ালি আমাদের মাইটোকন্ড্রিয়ায় ড্যামেজ করে। সায়ানাইড হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার যে এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়াল সাইটোক্রোম অক্সিডেজ, ওই মাইটোকন্ড্রিয়াল সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমকে ইউজুয়ালি এফেক্ট করে, যার কারণে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না, সেলটা ড্যামেজ হয়ে যায়। এবার আসি ইনডাইরেক্ট টক্সিক ইনজুরি। ইনডাইরেক্ট টক্সিক ইনজুরিতে ইউজুয়ালি কোনো টক্সিক মেটাবোলাইটের ইন্ট্রোডাকশন লাগে না। এরা হচ্ছে আমাদের কোনো মানে কোনো ড্রাগ বা কেমিক্যাল শরীরে গিয়ে ওরা রিয়াক্ট করে দেন টক্সিক মেটাবোলাইজড হয়। তো এই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট এফেক্ট তৈরি করে একটি এনজাইম যেটা হচ্ছে সাইটোক্রোম P450। এই সাইটোক্রোম P450 ইউজুয়ালি আমাদের লিভারে থাকে, এটাই মেনলি এখানে এফেক্ট তৈরি করে। তো এই সাইটোক্রোম P450 একটি মিক্স ফাংশন অক্সিডেজ। এই সাইটোক্রোম P450 একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমাদের যেই CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, এই কার্বন টেট্রাক্লোরাইডের সাথে রিয়াক্ট করে কার্বন ট্রাইক্লোরাইড ফর্ম করে। তো এই কার্বন ট্রাইক্লোরাইড একটি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এটা হচ্ছে আমাদের সেলের উপরে অনেক এফেক্ট করে। তো ইউজুয়ালি সেলের যে লিপিড পার অক্সিডেশন ওটা বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে। তো আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যেমন অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন ইউজুয়ালি একটা অ্যানালজেসিক ড্রাগ, এটা যদি খাওয়া হয় এটাও লিভারে গিয়ে ইউজুয়ালি একটা টক্সিক মেটাবোলাইজড হয়ে যায়। তো মার্কিউরিক ক্লোরাইড যেটা, মার্কিউরিক ক্লোরাইডটা মেনলি আমাদের সি ফুড, যেটা সি ফুড যদি কন্টামিনেটেড হয়, এই সি ফুড কন্টামিনেটেড হলে আমরা মার্কিউরিক ক্লোরাইডটা ইউজুয়ালি পাই। তো এই কার্বন টেট্রাক্লোরাইড যেটা ইউজুয়ালি আমাদের লিভারে গিয়ে সাইটোক্রোম P450 মিক্স অক্সিডেজ এনজাইমের মাধ্যমে
কার্বন ট্রাইক্লোরাইড হয়ে ফ্রি রেডিক্যালস প্রডিউস করতেছে, ওইটা ইউজুয়ালি অনেক ডেঞ্জারাস আমাদের লিভারের ক্ষেত্রে। ওরা কি করে, উইদিন 30 মিনিটস আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ড্যামেজ করে দিতে পারে লিভারের, যার কারণে আমাদের প্লাজমা প্রোটিন সিনথেসিসটা অনেক কমে যায়। আর যদি 2 আওয়ার্স ওটা থাকে, 2 আওয়ার্সের মধ্যে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেক সোয়েলিং করে দেয় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই রাইবোজোম আছে ওটাকে ডিটাচ করে দেয়। এরা ডিটাচ হয়ে যায়, ডিটাচ হওয়ার যা কারণে আমাদের লিভারে যে অ্যাপোপ্রোটিন সিনথেসিস, ওই অ্যাপোপ্রোটিন সিনথেসিসটা অনেক কমে যায়, যার কারণে আমাদের লিপিড আর ট্রান্সপোর্ট হতে পারে না লিভারে। তো লিভারে ইউজুয়ালি লিপিড জমা হয়, লিপিড জমা হয়ে লিভারে কিছু ফ্যাটি চেঞ্জ হয়ে যায়। এছাড়াও এই CCl4 ইউজুয়ালি আমাদের সেল মেমব্রেনের ড্যামেজও করে ফ্যাটি অ্যালডিহাইডের মাধ্যমে। ফ্যাটি অ্যালডিহাইডের মাধ্যমে আমাদের সেল মেমব্রেন ড্যামেজ করে দেয়। এবার সে এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস। তো ইউজুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের মাধ্যমে প্রোটিন সিনথেসিস করে, তাই না? তো কোনো কারণে যদি মিসফোল্ডেড প্রোটিন বেশি সিনথেসিস হয়ে যায়, তাহলে মিসফোল্ডেড প্রোটিন আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অ্যাকুমুলেট হয়ে যায়। এই অ্যাকুমুলেশন হলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে একটি স্ট্রেস প্রডিউস করে, ওটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস। তো ইউজুয়ালি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মিসফোল্ডেড প্রোটিনকে রেগুলেট করে একটি কম্পোনেন্টসের মাধ্যমে, যাকে বলা হয় চ্যাপেরন্স। তো চ্যাপেরন্সটা ইউজুয়ালি মিসফোল্ডেড প্রোটিনটাকে রেগুলেট করে থাকে। তো যেই সব প্রোটিন ইউজুয়ালি মিসফোল্ডেড হয়ে যায়, ওই সব প্রোটিনকে এই চ্যাপেরন্সটা ইউবিকুইনেটেড বা প্রোটিওলাইসিস করে দেয় এবং এই চ্যাপেরন্সটা ফার্দার যেই মিসফোল্ডেড প্রোটিন সিনথেসিস ওইটার হতে দেয় না। চ্যাপেরন্সটা ইউজুয়ালি মিসফোল্ডেড প্রোটিনের ট্রান্সলেশনটা ইনহিবিট করে দেয়। তো দেখা যাচ্ছে চ্যাপেরন্সটাই মিসফোল্ডেড প্রোটিনের সিনথেসিসকে ইনহিবিট করতে পারতেছে না, প্রচুর পরিমাণে মিসফোল্ডেড প্রোটিন প্রডিউস হচ্ছে, তাহলে আলটিমেটলি ওই সেলটাই অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তো মিসফোল্ডেড প্রোটিন অনেক কারণে হতে পারে সিনথেসিস। কারণ হচ্ছে আমাদের জেনেটিক মিউটেশনের জন্য মিসফোল্ডেড প্রোটিন সিনথেসিস হতে পারে, ভাইরাল যেই প্রোটিন ওগুলো স্টিমুলাস দিয়ে বা ওইগুলাই আসলে মিসফোল্ডেড প্রোটিন হিসেবে কাজ করতে পারে। এছাড়া এজিং বা বয়সের জন্য আমাদের মিসফোল্ডিং প্রোটিন সিনথেসিস হতে পারে। তাছাড়া আমাদের ডায়াবেটিস মেলাইটাসে মিসফোল্ডিং প্রোটিন সিনথেসিস হতে পারে, কারণ ডায়াবেটিস মেলাইটাসে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমাদের ইনসুলিনের ডিমান্ড অনেক বেড়ে যায়। তো ইনসুলিন তো একটি প্রোটিন ইন নেচার, তো ইনসুলিনের সিনথেসিস এত পরিমাণে বেড়ে যায়, তো আলটিমেটলি ইনসুলিনগুলো সব মিসফোল্ডেড হয়ে যায়। তো ডায়াবেটিস মেলাইটাসেও আমাদের মিসফোল্ডেড প্রোটিন ইউজুয়ালি সিনথেসিস হয়। এছাড়াও আমাদের যদি সেলের পিএইচটা অল্টার্ড হয়, তাহলে মিসফোল্ডেড প্রোটিন সিনথেসিস হতে পারে। তো মিসফোল্ডেড প্রোটিনের জন্য আমাদের সেল ডেট হয়ে যায়। তো মিসফোল্ডেড প্রোটিনের জন্য সেল ডেট হয় এমন কিছু ডিজিজ আছে। ডিজিজ হচ্ছে অ্যালহেজমিয়ার ডিজিজ, তারপরে হান্টিংটন ডিজিজ, পার্কিনসন ডিজিজ এবং ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। তো আলহেজমিয়ার ডিজিজ, হ্যাংটিংটন ডিজিজ, পার্কিনসন ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2-তে আমাদের এই মিসফোল্ডেড প্রোটিনের কারণে ইউজুয়ালি সেলটা ডেথ হয়ে যাইতে পারে। তো এবার আসি মিসফোল্ডেড প্রোটিন কিভাবে একটি সেলকে ড্যামেজ করে, অ্যাপোপ্টোসিস করে, বা ইউজুয়ালি মিসফোল্ডেড প্রোটিনটা কিভাবে রিপেয়ার হয়। তো প্রথমে আসি মাইল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস। তো মাইল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাসটা কখন হয়? যখন এই মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণটা অনেক কম থাকে। তো মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণ অনেক কম থাকলেও এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে লুমেন ওর মধ্যে ইউজুয়ালি এই মিসফোল্ডেড প্রোটিনটা প্রডিউস হচ্ছে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেন, এইখানে কিছু সেন্সর থাকে যেটা হচ্ছে মিসফোল্ডিং প্রোটিনকে সেন্স করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কাইনেজ IRE1। এই কাইনেজ IRE1 ইউজুয়ালি এই মিসফোল্ডেড প্রোটিনকে সেন্সর করে থাকে। তো মিসফোল্ডেড প্রোটিনটা যখন এই কাইনেজ IRE1 এর সাথে বাইন্ড করে, তখন এরা সাইটোসলে কিছু সিগন্যাল দিয়ে দেয়। এটা কিন্তু মাইল্ডের ক্ষেত্রে বলছি, যখন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কম পরিমাণে মিসফোল্ডেড প্রোটিন প্রডিউস হচ্ছে। তো এটা হচ্ছে কিছু সিগন্যালিং পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়, যার কারণে ইউজুয়ালি আমাদের যে চ্যাপেরন্সের সিনথেসিসটা বেড়ে যায়। তো চ্যাপেরন্স কী করে? চ্যাপেরন্স হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসটা কমায় দেয়, আলটিমেটলি আমাদের প্রোটিন ডিগ্রেডেশনও বাড়ায় দেয়।
তো আলটিমেটলি আমাদের যে মিসফোল্ডেড প্রোটিন ওইগুলো সিনথেসিসটা রিডিউস হয়ে যায় এবং অ্যাডাপ্টেশন হয়ে যায়। অপরদিকে যদি আমাদের মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে মিসফোল্ডেড প্রোটিনটা আমাদের যেই সেন্স অর্গান, এই সেন্স অর্গানের মাধ্যমে অনেক বেশি সিগন্যালিংকে অ্যাক্টিভেটেড করে, যার কারণে আমাদের একটি প্রোটিন অ্যাক্টিভেটেড হয় সাইটোসলের মধ্যে, যাকে বলা হয় BH3 প্রোটিন। এই BH3 প্রোটিনের মাধ্যমে আমাদের ক্যাসপাসেস এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, আলটিমেটলি সেলের অ্যাপোপ্টোসিস হয়ে যায়। ঠিক আছে, তো মিসফোল্ডেড প্রোটিনের মাধ্যমে আমাদের অ্যাডাপ্টেশন হয়, অ্যাপোপ্টোসিসও হয় আমরা দেখতে পাচ্ছি। তো এই মিসফোল্ডেড প্রোটিনের সাথে অনেকগুলো ডিজিজ সম্পর্কিত। তো এবার আসি আমাদের মিসফোল্ডেড প্রোটিনের জন্য কি কি ডেফিসিয়েন্সি হয়। তো প্রথমে হচ্ছে ডিজিজ কজ বাই মিউট্যান্ট প্রোটিন দ্যাট আর ডিগ্রেডেড লিডিং টু দেয়ার ডেফিসিয়েন্সি, মানে আমাদের প্রোটিনের মিউটেশন হলে ওইগুলো যদি ডিগ্রেডেড হয়ে যায় তাহলে ওইগুলো আর কাজ করতে পারে না, ওদের ডেফিসিয়েন্সি থাকে। তো এই প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য কি কি ডিজিজ হয়? প্রথমে হয় সিস্টিক ফাইব্রোসিস। তো সিস্টিক ফাইব্রোসিসে কোন প্রোটিনটা এফেক্ট হয়? প্রোটিনটা ইউজুয়ালি CFTR যে প্রোটিন, এই CFTR প্রোটিনটা এফেক্টেড হয়। তো CFTR প্রোটিনের ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেজ রেগুলেটর। তো এই CFTR প্রোটিনের অ্যাফেকশনে CFTR ইউজুয়ালি লস হয়ে যায়, যার কারণে সেল মেমব্রেনে যে ক্লোরাইড ট্রান্সপোর্ট থাকে ওটাও ডিফেক্ট হয়ে যায় এবং যার কারণে সেলটা ইউজুয়ালি ডেড হয়ে যায়। অপরদিকে আরেকটা ডিজিজ সেটা হচ্ছে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরেমিয়া। এই ক্ষেত্রে এফেক্টটা হয় LDL রিসেপ্টর, যার কারণে আমাদের LDL রিসেপ্টরটা থাকে না, ব্লাডে LDL অনেক বেড়ে যায়, যার কারণে হাইপার কোলেস্টেরেমিয়া হয়ে যায়। এবার আসে হচ্ছে টেই স্যাক্স ডিজিজ। তো টেই স্যাক্স ডিজিজ হচ্ছে আমাদের হেক্সোঅ্যামাইনাইডেজ বিটা সাব ইউনিটের জন্য হয়ে থাকে। তো এই প্রোটিনটা যদি হেক্সোঅ্যামাইনাইডেজ বিটা সাব ইউনিটটা যদি না থাকে তাহলে আমাদের লাইসোজোমাল এনজাইমটা ঠিকমতো কাজ করতে পারে না, যার কারণে আমাদের GM2 গ্যাংলিওসাইটসটা অনেক বেশি পরিমাণে স্টোরেজ হয়ে যায় আমাদের নিউরনে। এবার আসি ডিজিজ কজ বাই মিসফোল্ডেড প্রোটিন দ্যাট রেজাল্ট ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস ইনডিউস সেল লস। তো এই ক্ষেত্রে হয় রেটিনাইটিস পিগমেন্টোসা। তো রেটিনাইটিস পিগমেন্টোসা ইউজুয়ালি রিডোপসিন যে প্রোটিন থাকে, রোডোপসিন প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রোডোপসিনের কিছু অ্যাবনর্মাল ফোল্ডিং হয়ে থাকে, যার কারণে আমাদের ফটো রিসেপ্টর লস হয়ে যায়, সেল ডেথ হয় এবং ব্লাইন্ডনেস হতে পারে। এবার সেই কুটসফেল্ডস জ্যাকব ডিজিজ, এটা আমাদের প্রিয়নের অ্যাফেকশনে হয়ে থাকে। এখানে ইউজুয়ালি PRPSCর অ্যাবনর্মাল ফোল্ডিং হয়ে থাকে, যার কারণে আমাদের নিউরোনাল সেল ডেথ হতে পারে। এবার হচ্ছে আলহেজমিয়ার ডিজিজ। আলহেজমিয়ার ডিজিজে বিটা পেপটাইডের অ্যাফেকশন হয়ে থাকে, বিটা পেপটাইড প্রোটিনের অ্যাফেকশন হয়ে থাকে। তো বিটা পেপটাইডের অ্যাবনর্মাল ফোল্ডিংয়ের জন্যে আমাদের হচ্ছে যেই নিউরন থাকে ওই নিউরনের অ্যাপোপ্টোসিস হতে পারে বা অ্যাগ্রিগেশন হতে পারে। এবার সেই ডিজিজ কজড বাই মিসফোল্ড proteins that result from both ER stress induce cell loss and functional deficiency of the protein। তো এই ক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে alpha-1 antitrypsin deficiency। এটা হয় alpha-1 antitrypsin এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য। তো এই ক্ষেত্রে আমাদের যে হেপাটোসাইটে নন ফাংশনাল প্রোটিনের স্টোরেজ অনেক বেড়ে যায়, যার কারণে অ্যাপোপ্টোসিস হয়ে যায়। এছাড়াও আমাদের লাংসে এফেক্ট করে। লাংসে কি হয়? লাংসে আমাদের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি ওটা অনেক কমে যায় বা অ্যাবসেন্স হয়ে যায়, যার কারণে আমাদের যেই ইলাস্টিক টিস্যু থাকে ওইখানে ডিস্ট্রাকশন হয়ে আলটিমেটলি এমফাইসেমা হয়ে যায়।